আচ্ছা, ক্লাস 11-এর আজকে প্রথম ক্লাস শুরু করছি। তোমাদের আশা করি প্রথম দিকে চ্যাপ্টারগুলো হয়েছে। ভেক্টর যেটা খুব ইম্পর্ট্যান্ট, ভেক্টর সম্পর্কে জানা। ভেক্টরের চ্যাপ্টারের সম্পর্কে ভালো ধারণা যদি না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে মেকানিক্সের অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুবই অসুবিধা হবে। শুধু মেকানিক্সই নয়, পরবর্তীকালেও ক্লাস 12-এও দেখবে অনেক চ্যাপ্টার আছে যেগুলো নিয়ে খুব সমস্যা হবে, যার ফলে ভেক্টরের উপাংশে বিভাজন, তারপরে ভেক্টরের যে তোমার ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখানে ফিজিক্সের প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো আছে তোমরা যদি দেখে থাকো যে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে কিন্তু প্রত্যেকটা রিলেটেড, একটাকে বাদ দিয়ে আর একটা কোনোভাবেই করা যাবে না। তুমি নিউটনের চ্যাপ্টারে কিছু শিখবে, ভেক্টরের চ্যাপ্টারে কিছু শিখবে, সেগুলো নিউটনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। নিউটনে কিছু শিখবে, সেগুলো তুমি দেখবে ফ্রিকশন বা ঘর্ষণে গিয়ে সেগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে। ফ্রিকশনের কিছু জিনিস আবার দেখবে যে বৃত্তীয় গতি বা রোটেশনাল মোশনে গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো রোটেশনাল মোশন নামটা শুনেই বুঝতে পারছো যে এটা একটা পথে ঘুরবে, অর্থাৎ আমরা এতক্ষণ অবধি যা যা পড়েছি সেটা হচ্ছে রৈখিক গতি, অর্থাৎ একটা রেখা বরাবর একটা গতিকে নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করেছি, তার ত্বরণ বার করেছি, সরণ বার করেছি, বেগ বার করেছি, এসব বার করেছি। এখানে আমাকে পুরো জিনিসটা হচ্ছে যেটা রোটেশন হচ্ছে, অর্থাৎ সে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে সে ঘুরছে। ঠিক আছে, সেটা ঘোরাটা তার ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু সেটা ঘুরছে। এখন যদি ইনিশিয়ালি যে অবস্থাটা যদি ধরি যে এখান থেকে যে ব্যাসার্ধ টেনেছি, সেই ব্যাসার্ধতে এ অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 ধরলাম, তার টাইম টি ইকুয়াল টু 0-তে সে যদি এ অবস্থানে থাকে, ঠিক টি টাইম পরে দেখা গেল সে বিতে চলে এলো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আশা করি। আমি এভাবেই ক্লাস নিই, ক্লাস 12-এর গোটা ক্লাসটা এভাবেই নিয়েছি সারা বছর এই তোমার কোভিড সিচুয়েশনের মধ্যে। তো এটা টি সময় পর ও বিতে গেল কোনাটা, ঠিক আছে, ঘুরছে, সাপোজ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, টি সময় পর বিতে গেল। তাহলে এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হলো থিটা, এই কোণটাই হচ্ছে ওর রৈখিক তোমার কৌণিক সরণ। ঠিক আছে, এটা কৌণিক সরণ হচ্ছে তার থিটা। এখানে যে বৃত্তচাপটা পেলাম এ বি, সেটাকে আমি এস ধরেছি, তার দৈর্ঘ্য এস ধরেছি। এখন এই বৃত্তচাপের সঙ্গে তোমার এই কৌণিক সরণ থিটার একটা সম্পর্ক আছে। কি সেটা? এস ইকুয়াল টু আর থিটা, আর হচ্ছে যেখানে ব্যাসার্ধ। ঠিক আছে, কৌণিক সরণ থিটা, রৈখিক সরণ হচ্ছে আমার এস। ঠিক আছে, যে এই পথটা সে ট্রাভেল করেছে। এখন এটা তোমরা জানো যে আমার এই যে থিওরিটা, এই থিওরি থেকে আমরা বার করতে পারি কি, যে রেডিয়ানের কথা জানতে পারি। রেডিয়ানটা কি না, পাই রেডিয়ান, তোমরা বোধহয় অনেকে জেনে থাকবে, পাই রেডিয়ান উপরে উপরে সি লেখে। তো পাই রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি। সেগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো যে ওই যে রেডিয়ান কাকে বলে না, ওই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিয়ে সেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান বলে। তো সেখানে তোমরা পড়েছো নিশ্চয়ই, আশা করি এই ফর্মুলা হয়তো তোমাদের জানা। এখন এই চ্যাপ্টারে আমরা এইগুলো নিয়েই জানবো, কিন্তু কৌণিক সরণ যেমন পেলাম তেমনি কৌণিক বেগ পাবো, কৌণিক ত্বরণ পাবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা জিনিস শুধু আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে যে পোলার ভেক্টর আর অ্যাক্সিয়াল ভেক্টর, দু ধরনের ভেক্টর আছে এখানে। তোমরা এগুলোর আলোচনা ভেক্টরে পাওনি বা হয়তো উল্লেখ থাকতে পারে। পোলার ভেক্টর হচ্ছে যে তোমরা যে ভেক্টরগুলো নিয়ে এতক্ষণ অবধি আলোচনা করলে সেগুলোকে মেরু ভেক্টর বা পোলার ভেক্টর বলা হয়, অর্থাৎ তার একটা নির্দিষ্ট দিক থাকে, তার নির্দিষ্ট বাস্তব দিক থাকে, সেই দিকে সেগুলো যায়। রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, যেগুলোকে আমরা দেখি এতদিন অবধি জেনে এসেছি, সেগুলো হচ্ছে সব পোলার ভেক্টরের মধ্যে পড়ে। নতুন জিনিস হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, অক্ষীয় ভেক্টর, এ ধরনের ভেক্টরে কিন্তু শুধুমাত্র রোটেশনাল মোশনের ক্ষেত্রে এই ভেক্টরগুলো এসে থাকে। কীরকম না, যে গতিটা হবে সেটা কিন্তু একটা অক্ষকে কেন্দ্র করে সে ঘুরছে। এবং তোমরা খুব ভালো করেই জানো যে এই সরণ, বেগ, ত্বরণ, এরা সবাই হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ এদের শুধু মান বার করলেই হয় না, এদের নির্দিষ্ট একটা দিক আছে। তাহলে কৌণিক বেগ, কৌণিক সরণ, এই যে রাশিগুলো, এরাও তাহলে একটা ভেক্টর রাশি। এগুলোই কিন্তু হচ্ছে অক্ষীয় ভেক্টর, অর্থাৎ কারণ এদের দিকটা কিন্তু সর্বদা হবে অক্ষ বরাবর। অক্ষ বরাবর বলতে অক্ষ থেকে উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোন দিকে ঘুরছে তার উপর।
মোট কথা অক্ষ বরাবর হচ্ছে তাদের দিকটা হবে। তাহলে অ্যাক্সিয়াল ভেক্টরের মানে হচ্ছে যে তাদের মান থাকবে কিন্তু তাদের দিকটা হবে সর্বদা যে অক্ষকে কেন্দ্র করে তারা ঘুরছে তাদের দিক বরাবর। আচ্ছা, এবার অক্ষীয় ভেক্টরের যদি আমি দিক বার করতে চাই তাহলে কী করে বের করবো? ধরো এটা যে ঘুরছে, তাহলে যে সরণটা যে পেলাম সেই কৌণিক সরণের দিক যদি বার করতে হয় তাহলে আমাকে এখান থেকে সবচেয়ে যেটা ইউজফুল যে রুলটা সেটা হচ্ছে যে আমার এই রাইট হ্যান্ডেড থাম রুল। ঠিক আছে, এই যে বুড়ো আঙুলটা উপরের দিকে আছে, আমার এইটা এই বাকি আঙুলগুলো ঘুরছে। সো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, বুঝতেই পারছো যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে আমার বুড়ো আঙুলটা উপরের দিকে, অর্থাৎ সেক্ষেত্রে আমার ভেক্টরের দিকটা হবে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যে রোটেশন ঘুরছে, এই যে আমার হাতে দেখা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে আমার দিকটা কিন্তু হবে অক্ষের ভেক্টরের দিকটা হবে উপরের দিকে, নিচের দিকে হতে পারতো নিচের দিকে। এবার যদি আমি ঘুরিয়ে দিই, আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম, এই ক্লকওয়াইজ ঘুরিয়ে দিচ্ছি, বুঝতে পারছো আশা করি। দেখো বুড়ো আঙুলটা নিচের দিকে চলে গেছে আমার, অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশন হলে কিন্তু আমার দিকটা হবে অক্ষ থেকে নিচের দিকে। ঠিক আছে, সো এইভাবে আমি দিকগুলো বার করতে পারি। কৌণিক বেগের ক্ষেত্রে কি করব না, এই যে টি সময়ে যে থিটা কোণ তৈরি করলো, তাহলে কৌণিক সরণ বাই সময় করব, তাহলেই পেয়ে যাব। তাহলে কী হবে সেটা, কৌণিক সরণ থিটা বাই টি, তাহলে এটা কৌণিক বেগকে আমরা ওমেগা, এটা হ্যাঁ এটাকে ডাব্লু নয়, দ্যাট ইজ ওমেগা। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি বা থিটা ইকুয়াল টু ওমেগা টি, ওমেগাকে কৌণিক বেগ হিসাবে আমরা এখানে ধরে থাকি। আচ্ছা, এখন কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের তাহলে সম্পর্ক কী? রৈখিক বেগ সমান আমরা খুব ভালো করে জানি ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, কারণ এস হচ্ছে আমার রৈখিক যে দূরত্বটা অতিক্রম করেছে বা রৈখিক সরণটাকে বলেছি। তাহলে এস বাই টি, এস ইকুয়াল টু আবার আর থিটা দেখলাম, তাহলে থিটা বাই টি সমান আবার হচ্ছে ওমেগা, তাহলে আর ওমেগা, ভি ইকুয়াল টু তাহলে হচ্ছে আর ওমেগা। অর্থাৎ রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের একটা সম্পর্ক আমি প্রতিষ্ঠা করতে পারলাম। দেখো সেখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কিন্তু যে কত ব্যাসার্ধকে নিয়ে এসে ঘুরছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা এবার এর যে ভেক্টোরিয়াল নোটেশন সেইটা আমাকে এবার লিখতে হবে, অর্থাৎ এরা তো ভেক্টর রাশি, এরা তো স্কেলার রাশি নয়। ঠিক আছে, এবং দেখো তোমরা যে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে ভি এর যে দিক তোমরা খুব ভালো করে জানো যে একটা রোটেশনাল মোশন যখন কোনো একটা বৃত্তাকার পথে যখন কোনো কণা যখন ঘোরে তখন তার বেগের দিক কোনটা হয় আমরা জানি যে তার বেগের দিক প্রতি মুহূর্তে তখন বদলাচ্ছে, কিন্তু প্রত্যেক মুহূর্তে তার বেগের দিক বদলাচ্ছে, অ্যাকচুয়ালি রৈখিক বেগের দিক কিন্তু বদলাচ্ছে। তাহলে যদি আমি এই বিন্দুতে যদি বেগ বার করতে যাই তাহলে এই বিন্দুতে স্পর্শক বরাবর যে দিক হবে সেটাই হবে তার বেগ, যদি এই বিন্দুতে বার করি তাহলে এই বিন্দু স্পর্শক বরাবর যে দিক হবে সেটাই তার বেগ, অর্থাৎ এইগুলোই তাহলে তার রৈখিক বেগ হবে ভি এর দিক। কিন্তু এখানে আমাকে ওমেগার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। দেখো ওমেগা কৌণিক বেগ, সেটাও একটা ভেক্টর রাশি। আমি আগেই বলে দিয়েছি কিন্তু যে এই কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, এই যে রাশিগুলো এরা সবাই হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর, অর্থাৎ এদের দিক কিন্তু এই উপরের এই অক্ষ বরাবর হবে। আইদার এটা উপরের দিকে আমি এঁকেছি অথবা এটা নিচের দিকেও হতে পারতো, কিন্তু অক্ষ বরাবর ওমেগার দিক কিন্তু অক্ষ বরাবরই হবে। দেখো ভি এর দিক স্পর্শক বরাবর, আরকে আমরা এখানে বলবো রেডিয়াস ভেক্টর। ঠিক আছে, কারণ এই যে অরিজিন পয়েন্ট থেকে আর ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, অর্থাৎ আরকে বলা হয় এখানে রেডিয়াস ভেক্টর, আরও কিন্তু একটা দিক আছে এখানে। ঠিক আছে, সো আরও একটা ভেক্টর এখানে। আচ্ছা এবার আর এদিকে ভি এদিকে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে এই বিন্দুতে যদি আমি ভি মাপি তাহলে সেই ভিটার দিক হবে ওই দিক স্পর্শক বরাবর, এদিকে নিশ্চয়ই হবে না কারণ ওই দিকে ঘুরছে। এখানে যদি ধরি তাহলে এদিকে হবে, এদিকে ঘুরছে তাহলে এখানে যদি ধরি তাহলে এই দিক বরাবর ভি হবে আমার। ঠিক আছে, তাহলে এখানে ভিটা হচ্ছে এইদিকে। আচ্ছা তাহলে আর হচ্ছে এই দিকে, বুঝতে পারছো, আর এই দিকে ভি এই দিকে। এইবার তাহলে ওমেগা কি হবে, ওমেগার দিক। আচ্ছা ওমেগা দেখো তোমরা একটু আগে দেখতে পেয়েছো যে রাইট হ্যান্ড যে আমার যে রুল, আমার যে রাইট হ্যান্ডের থাম রুল, সেই থাম রুল অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ যদি মোশন হয় তাহলে অক্ষ বরাবর উপরের দিকে আমার কৌণিক সরণ কাজ করেছে, কারণ সরণ যেদিকে হবে বেগও সেদিকেই হবে, খুব স্বাভাবিক। সো বেগও তার মানে উপরের দিকেই হবে, তো উপরের দিকে তাহলে আমার এটা। তাহলে এই আর ভি আর ওমেগার মধ্যে সম্পর্কটা কি? একটা জিনিস খুব পরিষ্কার যে আর এবং ভি, খুব ভালো করে শুনবে কিন্তু কথাটা, যে আর এবং ভি এই যে দুটো ভেক্টর এরা যে তলে অবস্থান করছে এই ওমেগা কিন্তু সেই তলের লম্ব, কারণ এটাকে যদি একটা চাকতি হিসাবে ধরি আমি তাহলে তার স্পর্শক বরাবর ভি আর চাকতির তলের ওপর অবস্থান করছে আর। ওমেগা কিন্তু চাকতিকে যদি ছেদ করে একটা এবার এরকম যদি একটা অক্ষ বেরিয়ে যায় তাহলে সেটা হবে কিন্তু ওমেগার দিক, অর্থাৎ ওমেগা কিন্তু তাহলে ওদের সঙ্গে লম্ব।
তাহলে এখানে দেখো, আর আমরা আবার এটাও জানি যে ব্যাসার্ধর সঙ্গে এই স্পর্শক সেও কিন্তু লম্ব, তাহলে আর এর সঙ্গে ভি লম্ব, আবার আর এর সঙ্গে ওমেগাও লম্ব, অর্থাৎ তাহলে তিনজনাই কিন্তু পরস্পরের সঙ্গে লম্ব। তাহলে এটা পরিষ্কার যে একটা ক্রস প্রোডাক্ট জাতীয় সম্পর্ক মধ্যে এরা জড়িত। তোমরা যেরকম দেখেছ এ ইকুয়াল টু বি ক্রস সি, এই কথাটার মানে তোমরা খুব ভালো করেই জানো যে তোমার এ ভেক্টরটার দিক হবে বি আর সি যে তলে অবস্থান করছে সেই তলের সঙ্গে লম্ব, ঠিক আছে? তো এখানেও ঠিক তাই। তাহলে আমার যদি আমি ভি এর দিক বার করতে চাই, তাহলে আমাকে যে ওমেগার সঙ্গে আর এর যে যদি ক্রস করি, দেখো কি দাঁড়াচ্ছে, অর্থাৎ ওমেগা ক্রস আর, আমি এখানে অলরেডি লিখে ফেলেছি ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, আমার জানার জিনিস থেকে লিখেছি। তাহলে ওমেগা ক্রস আর যদি আমি করি, অর্থাৎ স্ক্রুকে ঘোরাবো, এবার স্ক্রু ঘোরাচ্ছি, ঠিক আছে? স্ক্রুকে আমি ঘোরাচ্ছি, দেখো ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, সো ভেতরের দিকে ঢুকবে, অর্থাৎ ভি ওই দিকে চলে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এইটাই যদি আমি এমনটা হতো যে এটাকে ক্লকওয়াইজ না ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো, তাহলে ভি এর দিক কী হতো? এই দিকে হতো, ঠিক আছে? ভি এর দিক এই দিকে হতো। সেক্ষেত্রে ওমেগা ক্রস আর কি হতো না, ওমেগা হয়ে যেত নিচের দিকে, অর্থাৎ ওমেগা ক্রস আর তখন এই দিকে, ঠিক আছে? আচ্ছা, তখন তাহলে আমার কী হতো না, এইভাবে ঘোরাচ্ছি, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, তাহলে বেরিয়ে চলে আসবে স্ক্রু বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? স্ক্রুর নিয়ম দিয়ে আশা করি তোমরা শিখেছো, স্ক্রুকে যদি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে স্ক্রু ভেতর দিকে ঢুকে যায়, আবার স্ক্রুকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় স্ক্রু বেরিয়ে চলে আসে। সো এখানেও ঠিক তাই, বেরিয়ে চলে আসছে। অর্থাৎ দেখো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে ওমেগা উপরের দিকে কাজ করছে, ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে নিচের দিকে কাজ করছে। অর্থাৎ এই সম্পর্কটা হচ্ছে রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের সম্পর্ক। ভেক্টোরিয়াল যে নিয়ম, যে রুলস, ক্রস প্রোডাক্টের রুলস যদি তোমরা মাথায় রেখে দেখো, তাহলে বুঝতে পারবে যে এই সম্পর্কটা কতটা ভ্যালিড, ঠিক আছে? আরও একটা সহজ রুল আছে, অনেক সময় আমরা দেখে থাকি, যদি খুব কিছু মনে না করতে পারো, ওই ওষুধের শিশির যে ঢাকনাটা, সেই ঢাকনাটাকে আমরা জানি যে এদিকে যদি ঘোরাই, ক্লকওয়াইজ ঘোরাই, বন্ধ হয়ে যায় ঢাকনাটা, আবার যদি খুলতে যায় তখন অ্যান্টি ক্লকওয়াইজ খুলে বার করতে হয় আমাকে। তোমরা খুব ভালো করে জানো নিশ্চয়ই প্যাঁচটার কথা, তো সেটা দিয়েও মনে করতে পারো যে কোন দিকে ইউজ করছে। তো রাইট হ্যান্ডের ক্রক স্ক্রু রুল বা রাইট হ্যান্ডের যে স্ক্রু রুল, এই রুলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রুল, এটা মনে রাখবে সবসময়, ঠিক আছে? ভেক্টরের এই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে খুব কাজে লাগে। নেক্সট এটা আছে তাৎক্ষণিক বেগ। আমি তাৎক্ষণিক বেগটা হচ্ছে যে ওমেগা, আমরা জানি যে তাৎক্ষণিক বেগ একটা মুহূর্তের জন্য, এখানে যেহেতু তোমার প্রতি মুহূর্তে তার ডিরেকশান বদলাচ্ছে, তাহলে আমাকে তাৎক্ষণিক বেগটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ ডিরেকশান যেহেতু বদলে যাচ্ছে। তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল থিটা বাই ডেল টি, অর্থাৎ টিটা যতটা আমি ছোট নিতে পারবো, আমি তত অ্যাকিউরেট তাৎক্ষণিক বেগটা আমি পাবো। তাৎক্ষণিক বেগের কথা দেখো, তোমাদেরকে আমি ক্লাস 9 তোমাদেরকে বলেছিলাম আমি, ঠিক আছে? আচ্ছা, এবার আসছে যদি আমি বলি যে ওমেগার মাত্রা, ওমেগার বা একক, তাহলে এককটা কী হবে? আমরা জানি যে থিটা বাই টি, থিটা হচ্ছে রেডিয়ান বাই সময়, ঠিক আছে? তো র্যাড পার সেকেন্ড আমরা হিসাবে ধরি, আমরা এভাবে লিখি র্যাড পার সেকেন্ড, এটাকে আমরা ওমেগার একক লিখি, অর্থাৎ কৌণিক বেগের একক। মাত্রা কী হবে? মাত্রা রেডিয়ান, এটার কোনো মাত্রা নেই অ্যাকচুয়ালি, সো 1/t সময়ের ইনভার্স, এটাই হবে তার মাত্রা। তোর তো এটা ছোটো ক্লাস 9-10 থেকে বারে শিখে আসছো যে কোন হচ্ছে এমন একটি রাশি যার একক আছে কিন্তু মাত্রা নেই, জেনে আসছো, তো আশা করি তোমাদের কাছে কঠিন নয়। আচ্ছা, পর্যায়কাল, এখানে পর্যায়কালটা কেন এলো? তোমরা তো পর্যায়কালের সম্পর্কে পড়েছো কম্পনে পড়তে গিয়ে পড়েছো, অর্থাৎ ক্লাস 9-এ পড়েছো শব্দতে গিয়ে, কম্পন যখন পড়েছো, যে পর্যায়কাল অর্থাৎ একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলি। এখানে কিন্তু একটা ঘূর্ণন, একটা পূর্ণ ঘূর্ণন হতে যে সময় লাগে, অর্থাৎ এখান থেকে সে চলতে শুরু করলো কণাটা, অ্যান্টি ক্লকওয়াইজই হোক আর ক্লকওয়াইজই হোক, পুরো ঘুরে এসে আবার এখানে আসা পর্যন্ত যে সময় লাগলো, 2 সেকেন্ড হোক 5 সেকেন্ড হোক, সেটাই হচ্ছে তাহলে তার পর্যায়কাল। আমরা এই ক্লাস 11-এ যখন আমরা সাউন্ড পড়ব, শব্দ নিয়ে আলোচনা করব, তার আগে আমাদের কাছে সিম্পল হারমোনিক মোশন বা পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা আছে। তখন আমরা দেখব যে এই বৃত্তীয় গতি বা বৃত্তাকার গতিটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা পর্যাবৃত্ত গতির মধ্যেই পড়ছে, তখন আমরা সেটা প্রমাণ করব। এখন তোমাদের নেই তাই বলছি না বেশি কথা, এই ক্লাস 11-ই আছে লাস্টের দিকে। তাহলে টি সমান আমি কি লিখতে পারি? ওমেগা ইকুয়াল হচ্ছে 2π/t, কারণ 2π হচ্ছে পুরো অ্যাঙ্গেলটা,
এটা তোমরা মাথায় রাখছো যে এটা যদি থিটা হয় তাহলে এই পুরো ঘুরে আসা মানে হচ্ছে 2 পাই, অর্থাৎ 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই। তোমরা খুব জানো নিশ্চয়ই এটা খুব ভালো করে, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রি যে আমার 2 পাই যে সরণ, এই সরণ হতে আমার কত সময় লাগলো সেটা হচ্ছে টি, ঠিক আছে। তার টি দিয়ে যদি ভাগ করি তাহলে আমি ওমেগা পেয়ে যাবো। তার ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ঠিক আছে। সম্পর্কটা নিশ্চয়ই তোমাদের অসুবিধা হওয়ার কথা না। তাহলে এটা ওমেগার সঙ্গে টি এর সম্পর্ক, পর্যায়কালের সম্পর্ক। আবার এখান থেকে টি সমান 2 পাই বাই ওমেগাও বলতে পারি। আচ্ছা, আবার এন কম্পাঙ্ক যেটাকে বলে, এখানে কম্পাঙ্ক হিসেবে ওইটাকেই বলছি, অর্থাৎ 1 সেকেন্ডে কতবার সে ঘোরে, ঠিক আছে। ওখানে বলেছিলাম 1 সেকেন্ডে কতবার কাঁপে, পূর্ণ কম্পন হয়। এখানে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ ঘূর্ণন হয়, সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক, ঠিক আছে। সো কম্পাঙ্ক টি ইকুয়াল টু 1 বাই এন, তোমরা জানো কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক জানা জিনিস তোমাদের, 1 বাই এন। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 1 বাই টি, তাহলে টি এর মানটা এখান থেকে বসিয়ে দিলে ওমেগা বাই 2 পাই, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই এন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ওমেগাকে অনেকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়, ঠিক আছে। এখানে এনকে যদি আমি ফ্রিকোয়েন্সি হিসাবে ধরি, অর্থাৎ শুধু কম্পাঙ্ক, তাহলে ওমেগাকে কিন্তু অনেকে রৈখিক এই কৌণিক কম্পাঙ্ক বলে থাকে, অর্থাৎ রৈখিক কম্পাঙ্ক বলা যায় এই সেন্স থেকে, ঠিক আছে। সো যেহেতু 2 পাইকে 2 পাই দিয়ে গুণ করে দিলেই, রৈখিক কম্পাঙ্ককে 2 পাই দিয়ে গুণ করলেই ওমেগা চলে আসছে। সো ইজ কল্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে, দুটোই বলা হয়ে থাকে। এরকম অঙ্ক কিন্তু আসবে পরীক্ষায়, ওমেগা দিয়ে ছোটো 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 অঙ্ক দেখবে, তোমাদের বইয়ে 2-1টা করে দেওয়া আছে, সেগুলো একটু দেখবে। এখানে যে এককটা ব্যবহার করা হয় তোমাদেরকে বললাম যে র্যাড পার সেকেন্ড, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড, ফোন পার সেকেন্ড। অনেক সময় কিন্তু এটা এই রেডিয়ান পার সেকেন্ড না বলে এটাকে আরপিএম এবং আরপিএস এই দুটো একক দিয়েও ব্যবহার করা হয় অনেক সময়। এই দুটো কথা তোমরা জেনে থাকবে। তোমরা যখন ফ্যান কিনতে যাও, সিলিং ফ্যান বা টেবিল ফ্যান কিনতে যাও, ওখানে দেখবে এই শব্দ দুটো লেখা থাকে, আরপিএম এবং আরপিএস। এর কথার মানে হচ্ছে যে রেভলিউশন পার বা রোটেশন পার মিনিট বা রোটেশন পার সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ 1 সেকেন্ডে কতবার করে রোটেশন হয় ফ্যানটার, সেটা লেখা থাকে। এটাও কিন্তু হচ্ছে ওমেগার একক, ঠিক আছে। রোটেশন পার মিনিট আর রোটেশন পার সেকেন্ড। অলরেডি অনেক কথা বলে ফেললাম, একটা ইন্ট্রোডাকশানটা একটু না করলে ভালো হতো না। এটা ঠিকই, যেহেতু একবারেই তোমাদের একটা নতুন কনসেপ্ট, এই তোমার এই যে সার্কুলার মোশনটা, এটার সঙ্গে তোমরা একেবারেই পরিচিত যেহেতু নও। যারা পড়েছো তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা পড়োনি তারা একেবারেই নতুন। সো এবার আমার নেক্সট যে টপিক সেটা আসছে, বেশি কথা বলবো না, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো অযথা ভালো লাগবে না। ক্লাস হলে হয়তো অনেক আরেকটু ভালো করে বলা যেত। সেটা হচ্ছে যে কৌণিক ত্বরণ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ঠিক আছে। সেটা কি না, সেটাকে আমরা আলফা দিয়ে এখানে প্রকাশ করি, অর্থাৎ কৌণিক বেগের পরিবর্তনের হার। খুব পরিষ্কার, বেগের পরিবর্তনের হার পেয়েছি এখানে কৌণিক বেগের পরিবর্তনের হার। কৌণিক বেগ কারা কারা? ওমেগা 2 আর ওমেগা 1 বাই টি, ওমেগা 2 মাইনাস বেগের পরিবর্তন বাই টি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কৌণিক ত্বরণ হিসেবে ধরতে পারি। তাহলে এটাও একটা অ্যাক্সিয়াল ভেক্টর, এরও একটা তাহলে দিক থাকবে। আচ্ছা, এখন তাহলে এর দিকটা কী হবে? এর যে দিক, এইটা কিন্তু একটু মজার জিনিস আছে, এটা কিন্তু একটু ভালো করে শুনবে এই জায়গাটা। দেখো, বেগের ক্ষেত্রে আমি খুব, এবং সরণের ক্ষেত্রে কৌণিক বেগ কৌণিক সরণের ক্ষেত্রে খুব সহজে বলে দিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে অক্ষ বরাবর উপরের দিকে হবে, আর যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে নিচের দিকে হবে। পরিষ্কার, আমি রাইট হ্যান্ডের থাম্ব রুল থেকে বলে দিয়েছি। কিন্তু ত্বরণের ক্ষেত্রে সেটা কী হবে? ত্বরণের ক্ষেত্রে বলছে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, প্রথমে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিচ্ছি, ঘুরছেও। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, ত্বরণটা জিনিসটা কি? ত্বরণ তখনই হয় যে যখন বেগের পরিবর্তন হয়, অর্থাৎ আইদার বেগটা বৃদ্ধি পাচ্ছে কন্টিনিউয়াসলি, অথবা বেগটা আস্তে আস্তে কমছে। হ্যাঁ, তাকে মন্দন বলে ঠিকই, কিন্তু আমরা ঋণাত্মক ত্বরণ হিসেবেও বলে থাকি। যদি বৃদ্ধি পায় অথবা যদি কমে, এখানে যদি এই অ্যান্টি ক্লকওয়াইজ ধরে ঘুরছে এবং ঘুরতে ঘুরতে সে ক্রমাগত তার বেগটাকে বৃদ্ধি করছে, এমন যদি হয়, তবে ওমেগার বেগ তো সর্বক্ষণই উপরের দিকেই থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে, অর্থাৎ কৌণিক বেগের দিক। ত্বরণের দিকও কিন্তু তখন হয়ে যাবে ওমেগার দিকের সঙ্গে একই দিকে। যদি কন্টিনিউয়াসলি সে দিক বৃদ্ধি, মানে বেগ বৃদ্ধি করে, কৌণিক বেগটা যদি বৃদ্ধি করে, অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরছে, কন্টিনিউয়াসলি যদি সে বেগটাকে বৃদ্ধি করে, তাহলে ওমেগা যেমন উপরের দিকে হচ্ছে, আলফাও তেমনি, অর্থাৎ কৌণিক ত্বরণও তেমনি উপরের দিকে হবে। কিন্তু এ যদি ধীরে ধীরে বেগটা যদি কমতে থাকে, অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরছে কিন্তু ধীরে ধীরে বেগটা কমছে, ঠিক আছে, কৌণিক বেগটা ধীরে ধীরে কমছে, তখন কিন্তু ওমেগা উপরের দিকেই থাকবে, কিন্তু আলফা হয়ে যাবে নিচের দিকে, ঠিক আছে। অর্থাৎ আলফা আর ওমেগা দুজনে ভিন্ন ভিন্ন দিকে হয়ে যাবে। তোমরা যদি খুব ভালো করে ভেবে দেখো, কোনো দিন বোধহয় ভেবে দেখেছো কিনা আমি জানি না, যখন আমরা নিউটন পড়িছি বা তোমরা ক্লাস 9-এ পড়েছো,
যে বেগ ত্বরণ নিয়ে অনেক কিছু পড়েছো, কিন্তু বেগ আর ত্বরণ কখন একমুখী হয়? যখন গতিবেগ বৃদ্ধি পায় অর্থাৎ যখন ত্বরান্বিত অবস্থায় থাকে তখন দেখো বেগ আর ত্বরণ একই দিকটা একই হয়, কিন্তু যদি মন্দন কাজ করে সেখানে তাহলে বেগের দিক আর মন্দনের দিক কিন্তু বিপরীত হয় পরস্পর, ঠিক আছে, ঋণাত্মক ত্বরণ। তো এখানেও ঠিক তাই, যদি যদি তার গতিবেগ যদি হ্রাস পেতে থাকে তাহলে কিন্তু ওমেগার দিক আর আলফার দিক কিন্তু বদলে যাবে। তো আমি এখানে একটা ছক করেছি যার জন্যে যে ওমেগা ক্লকওয়াইজ ডিরেকশানে ইনক্রিজ করছে, যখন বাড়ছে তখন এটা নিচের দিকে হবে। অর্থাৎ আমরা জানি যে ক্লকওয়াইজ ঘুরলে ওমেগা নিচের দিকে হয়, আলফাও নিচের দিকে হবে, কিন্তু যখন ক্লকওয়াইজ ডিরেকশানে সে ধীরে ধীরে কমছে গতিবেগ তখন ওমেগা নিচের দিকে হবে কিন্তু আলফা হবে উপরের দিকে, ঠিক আছে। আবার ঠিক একইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই, ইনক্রিজিং যখন থাকবে তখন দুজনাই উপরের দিকে থাকবে, কিন্তু যখন ডিক্রিজ করবে তখন ওমেগা হয়ে যাবে উপরের দিকে, আলফা হয়ে যাবে নিচের দিকে। বেশ, এবার আসছে তাহলে রৈখিক ত্বরণের সঙ্গে আমার কৌণিক ত্বরণের সম্পর্ক। রৈখিক ত্বরণের সমস্যা আমি লিখে ফেলেছি a = v2 - v1/t, আমরা জানি। আচ্ছা, v2 সমান কি অলরেডি ওখান থেকে পেয়েছি, ω2 × r মাইনাস ω1 × r। দেখো আরটা কিন্তু ফিক্সড, কারণ আমার ব্যাসার্ধ কিন্তু বেড়ে যাচ্ছে না, কিন্তু গতিবেগ বৃদ্ধি পাচ্ছে মানে এটা নয় যে ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, ব্যাসার্ধ কিন্তু একই আছে, গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, ভালো কথা। আচ্ছা, বাই টি। আচ্ছা, এবার আমি যদি ওটাকে সেপারেটলি বার করে নিই ব্যাকেটের আকারে, তাহলে ω2 - ω1 × r বাই টি। সো এই পার্টটা হচ্ছে ω2 - ω/t ইকুয়াল হচ্ছে আলফা, সো আলফা ক্রস r, তাহলে a ইকুয়াল টু হচ্ছে আলফা ক্রস r, ঠিক আছে। এখান থেকেও আমি বার করতে পারি, ঠিক। বেশ, এবার আমি কাইনেমেটিক্সের যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে আমি লিখেছি, তোমাদের বইয়ে লিখে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখবে। v = u + at তোমাদের ছোটোবেলার জানা জিনিস। এখানে লিখবো কি, ω2 = ω1 + আলফা টি, অর্থাৎ কৌণিক বেগ, অন্তিম কৌণিক বেগ, প্রাথমিক কৌণিক বেগ, তাদের মধ্যে সম্পর্ক এখান থেকে পেয়েছি। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, সম্পর্ক পেয়েছি। s = ut + ½ at² ফর্মুলাটাকে কীভাবে লিখেছি না, থিটা কৌণিক সরণ, দেখো এস এর পরিবর্তে থিটা লিখেছি এখানে, ω1 × t + α_t², ঠিক আছে, at² ছিল α_t²। আচ্ছা, v² = u² + 2as, এই ফর্মুলাটা কীভাবে লিখেছি, ω2² = ω1² + 2 আলফা থিটা, ঠিক আছে, এখানে টি নাই, সো এইভাবে লেখা হয়েছে। অর্থাৎ ওই কাইনেমেটিক্সের ফর্মুলাগুলোকেই আমি এখানে কৌণিক যে আমাদের বৃত্তীয় গতির যে ফর্মুলা হিসাবে আমি সেগুলোকে রিপ্রেজেন্ট করেছি। এগুলো একটু দেখে রাখবে, টুকটাক অঙ্ক দিয়ে দিতে পারে। নেক্সট আমাদের টপিক হচ্ছে আমাদের অভিকেন্দ্র বল, ঠিক আছে। অভিকেন্দ্র বল হচ্ছে এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বলতে পারো, এবং এটা এতটাই ইম্পর্ট্যান্ট যে এর তোমার যে প্রয়োগ সেগুলো কিন্তু ব্যাপকভাবে তুমি পরবর্তীকালে দেখতে পাবে, যে অন্যান্য ক্ষেত্রেও সব জায়গাতেই দেখবে যে এগুলোকে কিন্তু তোমার কাজে লাগছে, ঠিক আছে। সো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা সেন্ট্রিপিটাল ফোর্স বলা হয় এটাকে, অভিকেন্দ্র অর্থাৎ কেন্দ্রাভিমুখী বল। কারণ কী জিনিসটা সেটাকে একটু ভালো করে জানা দরকার সবার আগে। কোনো একটা জিনিসকে এতক্ষণ অবধি আমি ঘোরে ঘোরে বৃত্তাকার পথে ঘুরছে টুরছে এসব কথাগুলো বলে যাচ্ছিলাম, কিন্তু একটা জিনিস বৃত্তাকার পথে ঘোরে কেন, এই প্রশ্নটা যদি সবার আগে আমার মাথায় আনতে চাই, যে একটা জিনিস বৃত্তাকার পথে, কখন একটা জিনিস বৃত্তাকার পথে ঘোরে, কী ব্যবস্থা তৈরি করলে তবেই সে বৃত্তাকার পথে ঘুরবে, সেটা যদি ভাবি তাহলে ছোটোবেলার সেই খেলাগুলোর কথা মনে পড়তে পারে আমাদের, যে একটা সুতোর মধ্যে ঢিল বেঁধে সুতোর অপর প্রান্তটাকে নিজের আঙুলের উপর বেঁধে আমরা আঙুলটাকে এরকম করে ঘোরাতাম, তাতে দেখতাম যে ঢিলটা আঙুলের চারপাশে ঘুরছে। অ্যাকচুয়ালি তুমি যদি খুব ভালো করে দেখো যে তুমি কিন্তু আঙুল দিয়ে একটা টান দিতে, ঠিক আছে, একটা টান দিতে, এখানে তোমার আঙুলটা হচ্ছে কেন্দ্র, আর তার কেন্দ্রকে পাশে ওই ঢিলটা কিন্তু ঘুরছে। এখন এই আঙুল দিয়ে তুমি একটা টান কিন্তু সর্বক্ষণ দিতে সুতোর ওপরে, তার ফলেই কিন্তু সুতোটা ঘুরতো, এমনি কিন্তু ঘুরতো না, শ্রীকৃষ্ণের চক্রের মতো এমনিই ঘুরে যেত না কিন্তু, ধরে থাকলে ঘুরতো না কিন্তু। এখানেও ঠিক তাই, সুতোটা তুমি যদি ধরে থাকো তাহলে কিন্তু ঢিলটা ঘুরবে না, তোমাকে একটা টান দিতে হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। এই টানটা তুমি কি দিচ্ছ না, আঙুল বরাবর সুতো দিয়ে, সুতোটা হচ্ছে রেডিয়াস ভেক্টর ধরতে পারো তুমি এখানে, সেই রেডিয়াস ভেক্টর বরাবর একটা টান তুমি কেন্দ্রাভিমুখী অর্থাৎ আঙুলের অভিমুখে টান দিচ্ছ, যার ফলে ওটা ঘুরছে। অর্থাৎ একটা কেন্দ্রাভিমুখী বল যদি প্রয়োগ করি তবেই একটা জিনিসকে সেই কেন্দ্রের চারিদিকে ঘোরানো যায়, ঠিক। বেশ, এবার আমি এখানে সেটাই এঁকেছি, এই যে ঘুরছে, এর আমার একটা দেখতে পাচ্ছি যে এখানে ভি, অর্থাৎ এগুলো রৈখিক বেগগুলো তার দিক বদলাচ্ছে, কৌণিক বেগ সেটা তোমার
এখানে ওমেগা রয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে এখানে আমার আর ব্যাসার্ধ, ঠিক আছে। এখন এই সেন্ট্রিফিউগাল ফোর্স বা তোমার যে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল নয়, সেন্ট্রিফিউগালের পরে আসবো, সেন্ট্রিপিটাল ফোর্স এটা অর্থাৎ অভিকেন্দ্র বল, সেটা কীভাবে বার করব। তো সেটা বার করার জন্য আমি এখানে দেখো ছবি এঁকেছি। এখানে এ অবস্থানে ছিল অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরোতে, কণাটা এখানে ছিল, ঠিক আছে। এখান থেকে মুভ করেছে ভি রৈখিক বেগ নিয়ে সে চলছে, ঠিক আছে। ওমেগা কৌণিক বেগ এবং রৈখিক বেগ ভি নিয়ে এসে চলছে, এবং টি সময় পর সে এখানে এসে পৌঁছালো, বি অবস্থানে এসে পৌঁছালো, ঠিক আছে। অ্যাট টাইম টি ইকুয়াল টু টিতে সে বিতে এসে পৌঁছালো। এখন দেখো যখন সে এখানে ছিল তার রৈখিক বেগটা হচ্ছে ভি, স্পর্শক বরাবর কাজ করছে, এর অভিলম্ব বরাবর কে ব্যাসার্ধ কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, এবার যখন এইখানে এসে পৌঁছালো তখন দেখো এই যে ভি কাজ করছে কি এই দিক বরাবর, ঠিক আছে। আবার ব্যাসার্ধের সঙ্গে লম্ব ঠিকই, কিন্তু এই ভিকে আমি যদি দুটো উপাংশে ভাঙি, একটা হবে কি এই দিক বরাবর আর একটা হবে এই দিক বরাবর, ঠিক আছে। এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ভালো করে দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা হবে, ঠিক। এটা যদি থিটা হয় তাহলে এইটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এইটাও থিটা হবে, ঠিক আছে। তাহলে এটাও থিটা, বুঝতে পারলে? আর একবার শুনে নেবে দরকার হলে, বুঝতে না পারলে। আচ্ছা, তাহলে এটা যদি থিটা হয়, এইটা যদি ভি হয়, তাহলে এই দিকে হচ্ছে ভি কস থিটা আর এই দিকে হচ্ছে ভি সাইন থিটা। অর্থাৎ দেখো ভি সাইন থিটার ডিরেকশান হচ্ছে যে আমি প্রথম যেখান থেকে শুরু করেছিলাম তখন আমার ব্যাসার্ধের দিকে যে ডিরেকশান ছিল সেই ডিরেকশানটাই হচ্ছে এর সঙ্গে একই ডিরেকশান, অর্থাৎ প্যারালাল। দেখো আমি কিন্তু এখানে অ্যাকচুয়ালি এই থিটা যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু খুবই ছোট, হ্যাঁ, আমি অনেকটা জায়গা জুড়ে এঁকেছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, এটা কিন্তু খুবই ছোট, অ্যাকচুয়ালি এটা খুবই কম, এইটুকু অ্যাকচুয়ালি, ঠিক আছে, এইটুকু। অর্থাৎ থিটা কিন্তু খুব একটা স্মল অ্যাঙ্গেল, আমার টিটা খুব অল্প সময়ের মধ্যে আমি ধরেছি, এটাকে খুব স্মল অ্যাঙ্গেল নিয়ে আমি কাজ করছি, কিন্তু এতটা আমি দেখিয়েছি। এবং তাই যদি হয় তাহলে কিন্তু এই খুবই যদি ক্ষুদ্র হয় থিটা, অর্থাৎ থিটা মানে বি পয়েন্টটা যদি এইখানে অবস্থান করে অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি সেটাই আমি দেখিয়েছি বড় করে বোঝাচ্ছি, তাহলে কিন্তু এই যে ভি সাইন থিটার যে দিক, অর্থাৎ বিপির যে দিক, ভি সাইন থিটার যে দিক, সেই দিকটা কিন্তু এই এও দিকের সঙ্গে একেবারে সমপতিত হয়ে যাবে, অর্থাৎ ওভারল্যাপ করে যাবে, একই দিক বরাবর হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাইছি যে আমার এই অনুভূমিক দিকে যে বেগ সেটা ছিল ভি, সেটা এখানে গিয়ে বি পয়েন্টে গিয়ে হয়েছে ভি কস থিটা। আর এখানে কিন্তু উলম্ব দিকে কিন্তু কোনো বেগ ছিল না, ভালো করে দেখো, উলম্ব দিকে কিন্তু এর কোনো উলম্ব উপাংশ কিন্তু ছিল না, ঠিক আছে। তাই উলম্ব দিকে তাহলে বেগটা শূন্যই ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে উলম্ব একটা উপাংশ এসে গেছে, দ্যাট ইজ ভি সাইন থিটা, ঠিক আছে, ভি সাইন থিটা, যেটা কিন্তু এখানে এবার এসে গেছে। এখন আমার থিটা যেহেতু খুব ছোট, থিটা যদি খুব ছোট হয় তাহলে আমরা জানি যে থিটা খুব ছোট হলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে থিটা হয়ে যায়, নিয়ারলি ইকুয়াল টু, ঠিক আছে, সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা হয়ে যায়, এবং সেটা কিন্তু রেডিয়ানে, এটা কিন্তু মাথায় রেখে যায়। সাইন 1 ডিগ্রি মানে কিন্তু 1 নয় কখনোই, 1 ডিগ্রিটা তো ছোটো, ঠিক আছে, তার মানে কিন্তু 1 নয়, তার ডিগ্রিতে নয় কিন্তু থিটা রেডিয়ানে। তো সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা, এবং কস থিটার ক্ষেত্রে নিয়ারলি ইকুয়াল টু 1 হবে যদি থিটা খুব স্মল অ্যাঙ্গেল হয়, এবং এখানে থিটা কিন্তু খুব স্মল অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এখানে ভি সাইন থিটাটা দাঁড়িয়ে আছে ভি থিটা, আর ভি কস থিটাটা দাঁড়িয়ে আছে শুধুমাত্র ভি। তাহলে আমি যদি প্রথমে অনুভূমিক দিকটা দেখি যে ভি ছিল এ পয়েন্টে, বি পয়েন্টে গিয়েও দেখছি ভি কস থিটা, অর্থাৎ যেটাকে আমি ভি বলেছি কারণ কস থিটা 1 ধরেছি খুব ক্ষুদ্র বলে, তাহলে ভি থাকলো, অর্থাৎ অনুভূমিক দিকে আমি দেখতে পাচ্ছি যে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ভি মাইনাস ভি দ্যাট ইজ 0, তাহলে ত্বরণও শূন্য, ওইদিকে কোনো শূন্য, তাহলে ত্বরণ নেই। কিন্তু উলম্ব দিকে যদি দেখি তাহলে দেখব কি না ছিল 0 প্রথমে এ অবস্থানে, উলম্ব দিকে কোনো তোমার বেগের কোনো উপাংশ ছিল না, কিন্তু এখান থেকে দেখছি যে ভি সাইন থিটা বা ভি থিটা যেটাকে যাই বলো ভি থিটা, সেটা কিন্তু গজিয়ে এলো নতুন করে। এখন আমি আগেই বলেছি যে ভি এ আর বি যেহেতু খুব কাছাকাছি, তাহলে এই ভি সাইন থিটা উপাংশটা প্রায় এটার ঘাড়ে গিয়ে পড়বে, অর্থাৎ এর দিক আর এর দিক প্রায় একই হয়ে যাবে, দুটোকে, ঠিক আছে, সমপাতিত হয়ে যাবে। আচ্ছা, তাহলে ছিল 0, সেখান থেকে হয়ে গেল ভি থিটা, তাহলে পরিবর্তন কতটা, ভি থিটা মাইনাস 0, তাহলে কত সময়ে, টি সময়ে, তাহলে বাই টি, তাহলে ভি থিটা বাই টি, তাহলে থিটা বাই টি ওমেগা, তাহলে ভি ওমেগা। আচ্ছা, ভি সমান আবার কত, ওমেগা আর, আগেই বের করেছি রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের সম্পর্ক, ভি সমান ওমেগা স্কোয়ার আর, অর্থাৎ এই যে কেন্দ্রের অভিমুখী ব্যাসার্ধ বরাবর যে ত্বরণ,
সেই ত্বরণটার মান হচ্ছে ওমেগা স্কোয়ার আর। এই ত্বরণটাকেই বলা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। ঠিক আছে, অভিকেন্দ্র ত্বরণ। আচ্ছা, তাহলে যেটা কিনা ব্যাসার্ধ বরাবর কাজ করছে এই বলটা, ত্বরণ মানেই বল এখনকার দিনে, নিশ্চয়ই এখন আর তোমাকে আলাদা করে বলবো না, কারণ ত্বরণ মানেই বল এই কারণেই বলছি, কারণ ত্বরণের সঙ্গে একটা এম গুণ করে দিলেই ওই যে ঢিলটা আমি ঘোরাচ্ছি সেই ঢিলটার যে ভর সেটা গুণ করে দেওয়া মানেই আমার বল চলে এলো। সো তাহলে বলটার মান কত হবে? এম ওমেগা স্কোয়ার আর। যদি আমি ভি এর টার্মে লিখি তাহলে ওটা হবে এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, দেখো ওমেগাটাকে যদি ভি এর আকার লিখি তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে অভিকেন্দ্র বলের রাশিমালা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র বল। কেউ কিন্তু এটাকে গুলিয়ে ফেলবে না, এই অভিকেন্দ্র ত্বরণটাকে কিন্তু কেউ কৌণিক ত্বরণের সঙ্গে গুলিয়ে ফেলবে না। কৌণিক ত্বরণ আমি আলফা দিয়ে বুঝিয়েছি, ওটা কিন্তু আলাদা জিনিস, ওটার সঙ্গে এটাকে গুলিয়ে দেবে না। ঠিক আছে, ওটার দিক অক্ষ বরাবর, অক্ষীয় ভেক্টর, এটার দিক কিন্তু হচ্ছে ব্যাসার্ধ বরাবর। ঠিক, এখানে কিন্তু ভুল করে ফেলবে না। অর্থাৎ এই অভিকেন্দ্র বল আমার যতক্ষণ কাজ করবে ততক্ষণই আমি একটা জিনিসকে আমার ওই কেন্দ্রের চারিদিকে ঘোরাতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন এই যে সমবৃত্তীয় যে গতি, তো এই গতির ক্ষেত্রে আমি একটা জিনিস তাহলে দেখতে পাচ্ছি যে বেগের দিকটা, যে রৈখিক বেগ, তার দিক হচ্ছে স্পর্শক বরাবর, ভি এর দিক যেটাকে বলছি আমি, ভি এর দিক হচ্ছে স্পর্শক বরাবর। অভিকেন্দ্র ত্বরণের দিক হচ্ছে তোমার ব্যাসার্ধ বরাবর, অর্থাৎ পরস্পরের সঙ্গে লম্ব। ঠিক, পরস্পরের সঙ্গে লম্ব। তাহলে অভিকেন্দ্র বলটিকে আমি একটি কার্যহীন বল বলতে পারি। ঠিক আছে, কার্যহীন বল বলতে পারি, কারণ সরণ নাড়িয়ে পরস্পর লম্ব। তোমরা 9-এ এটা কার্যহীন বলে একটা উদাহরণ পড়তে, যে পৃথিবীকে, সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো যে ঘুরছে, সেটা একটা অভিকেন্দ্র বলের জন্যই ঘুরছে। তো সেখানেও তোমরা দেখেছো যেটা কার্যহীন বলের উদাহরণ হিসেবে সেটাকে আমরা বলেছি, উদাহরণ দিয়েছি। তোমরা হয়তো সুটকেসটাই লিখতে, তোমরা ওটা সহজ মনে করতে, তাই সুটকেসটা সবাই লিখতে, কিন্তু এটাও একটা কার্যহীন বলের কিন্তু উদাহরণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যে অপকেন্দ্র বল। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা আমি একটু আগে তোমাদেরকে ভুল করে বলে ফেলেছিলাম, সেন্ট্রিফিউগাল ওটা, আর এটা সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা না সরি, সেন্ট্রিপিটাল হচ্ছে তোমার অভিকেন্দ্র বল হচ্ছে সেন্ট্রিপিটাল, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল, অপকেন্দ্র বল সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা, সেটা কী জিনিস না, সেটা হচ্ছে একটা প্রতিক্রিয়া, অ্যাকচুয়ালি সেটা বল বলি না, ওটা একটা প্রতিক্রিয়া বলি, অর্থাৎ তোমার বলেরই একটা প্রতিক্রিয়া। কারা বুঝতে পারে? সবাই বুঝতে পারি না আমরা, যে ঘুরছে সে একমাত্র বুঝতে পারে। ঠিক আছে, কীরকম? ধরো তুমি বাসে করে যাচ্ছ, বাসটা সোজা রাস্তায় যাচ্ছে সুন্দর, তুমি কিছুই বুঝতে পারছো না যে তোমার উপর কোনো বল কাজ করছে কিনা। হঠাৎ করে বাসটা টার্ন নিল, ডান দিকে ঘুরে যাচ্ছে, দেখবে তুমি যেদিকে ঘুরছে, ভেতরের দিকে ঘুরছে, তুমি বাইরের দিকে হেলে পড়বে। তোমরা সব যাত্রীরা দেখবে বাইরের দিকে হেলে পড়ছে। তোমাদের মনে হতে পারে যে এই উদাহরণটা স্যার দিচ্ছেন, এটা তো স্যার গতিজাঢ্যের ব্যাপার, ওই তো স্যার গতিজাঢ্যে পড়েছিলাম, হঠাৎ করে বাসটা চলতে শুরু করলে পিছনের দিকে হেলে যায়, বা হঠাৎ করে ব্রেক কষলে সামনের দিকে ঝুঁকে পড়ি, ওটা আলাদা জিনিস। আমি এখানে একবারও বলিনি যে বেগটা বদলে যাচ্ছে। ঠিক আছে, ওখানে ব্রেক কষেছিল, বেগ কমে গেছিলো, একটা ম্যাক্সিমাম বেগ থেকে হঠাৎ 0 বেগে চলে গেছিলো, তাই জন্য তোমরা সামনের দিকে হোঁচট খেয়ে পড়েছিলে, বা 0 থেকে হঠাৎ করে বেগ নিয়েছিল বলে পিছনের দিকে চলে গেছিলে। এখানে কিন্তু সে সব কিছু হয়নি, গাড়ি যাচ্ছে, হঠাৎ করে গাড়ি টার্ন নিলই, তোমাদের মনে হতে লাগলো যে তোমরা সবাই বোধহয় জানলার দিকে চলে আসছো, বাইরের দিকে হেলে পড়ছো। এখন এই বলটা এলো কোথা থেকে? এটা ঘটনা যে বাইরে যারা দাঁড়িয়ে যারা দেখবে যে এই যে প্যাসেঞ্জারগুলো সব হেলে যাচ্ছে ওই দিকে, বাইরের দিকে, জানলার দিকে, তারা কিন্তু এটাই ভাববে যে এটা গতিজাঢ্যের জন্যই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গতিজাঢ্য নয়, এটা কিন্তু হচ্ছে একটা অপকেন্দ্র প্রতিক্রিয়া। যে অভিকেন্দ্র বল যে নিয়ে যে ও ঘুরছে, সেই অভিকেন্দ্র বলের একটা প্রতিক্রিয়া বল, যেটা কিনা তোমাদেরকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রতিক্রিয়াটা কিন্তু একমাত্র ওই ঘুরন্ত যে বা রোটেশনাল যে ফ্রেম বা ঘুরন্ত যে নির্দেশতন্ত্র বা ফ্রেম, তোমরা শুনেছো নিশ্চয় কথাটা, অপরিচিত নও ফ্রেম কথাটা। সো রোটেশনাল ফ্রেমের ওপর যারা অবস্থান করছে কেবলমাত্র তারাই কিন্তু অনুভব করতে পারবে এই মানে এই বলটাকে, যে হ্যাঁ কোথা থেকে একটা অদৃশ্য বল এসে তাদেরকে ওই জানলার ধারের দিকে ঠেলে দিচ্ছে, আর কেউ কিন্তু পারবে না। ঠিক আছে, সো এই বলটাকেই বলা হচ্ছে অপকেন্দ্র প্রতিক্রিয়া। ঠিক আছে, বা সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা, এটাকে অনেকে অলিক বলও বলে থাকে। হ্যাঁ, অলিক বল এই কারণেই বলে যে এটার কোনো বাস্তব মানে সেরকম ভিত্তি নেই। অর্থাৎ ওই যে বললাম
একমাত্র যারা ওখানে অবস্থান করছে তারাই একমাত্র বুঝতে পারছে, বাকিরা কিন্তু কেউ বুঝতে পারছে না। অন্যান্য প্রতিক্রিয়া কিন্তু আমরা সবাই বুঝতে পারি, তার জন্য আমাকে ওই ফ্রেমে গিয়ে বসে থাকতে হয় না কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু বুঝতেই পারি বাইরে থেকেও যে হ্যাঁ প্রতিক্রিয়া দিচ্ছে একটা, আমি লাফিয়ে চলে গেলাম বা আমি দেয়ালে ঘুষি মারলাম তাতে আমি প্রতিক্রিয়া পেলাম, সেটা একটা অন্য জিনিস। কিন্তু এখানে যে প্রতিক্রিয়াটা সেটা কিন্তু একমাত্র শুধু তারাই বুঝতে পারছে যারা ওখানে অবস্থান করছে, বাকিরা কিন্তু কিছু বুঝতে পারছে না যে কেন তারা উল্টো দিকে যাচ্ছে। অর্থাৎ এর কোনো বাস্তব মানে এক্সিস্টেন্স নেই, তার ফলে এটাকে তোমার অপকেন্দ্র বা অলিক বল বলা হচ্ছে। প্রশ্ন দেয় বইয়ে, দেখবে আর একটু ভালো করে লেখা থাকবে, সে তোমরা ভাষাগুলো একটু দেখবে সেখানে বইয়ের ভাষাগুলো। আচ্ছা, আর একটা উদাহরণ তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে যে এরকম একটা তোমার নাগরদোলার মধ্যে তোমরা ঘুরছো, বা ওই এখনকার যে সব নাগরদোলাগুলো হয় মানে তোমার এটা মানে ওই হরাইজেন্টাল প্লেনে আর কি ঘোরে, অর্থাৎ অনুভূমিক প্লেনে ঘোরে। এমনি এমনি নাগরদোলা তো কী হয়, এমনি নাগরদোলা তো এরকম ভার্টিক্যাল প্লেনে ঘোরে, এরকম করে উপর থেকে নিচে নামে, এগুলো তা নয়, এগুলো এরকম ক্লকওয়াইজ ঘুরছে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এরকম অনেকে থাকে। তো সেখানে বলছে যে এই অবস্থান থেকে যদি ঘুরন্ত অবস্থায় যদি একটা কিছু একটা পাথর বা কিছুকে যদি আমি ছেড়ে দিই, তাহলে বাইরে থেকে যে লোকটা সে দেখবে যে স্পর্শক বরাবর চলে গেল, অর্থাৎ যেহেতু তার বেগ ভি স্পর্শক বরাবর, সেই ভি বরাবর সে পাথরটা চলে গেল। কিন্তু পাথরটা ভি বরাবর যখন যাচ্ছে, এই নাগরদোলাটা কিন্তু ঘুরতে ঘুরতে তখন ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে। কাজে যখন এই বি অবস্থানে যখন পাথরটা এলো, তখন নাগরদোলাটাও ঘুরে কিন্তু এ থেকে সি অবস্থানে চলে এসছে। ফলে এই এই যে বসে থাকা যে লোকটা পাথরটা ছুড়ল, তার কি মনে হবে, তার কিন্তু মনে হবে না যে স্পর্শক বরাবর গেল, তার মনে হবে এই যে এই দিক বরাবর চলে যাচ্ছে বোধহয়, বাইরের দিক বরাবর, ঠিক আছে? বহির্মুখী বোধহয় একটা কোনো বল এসে পাথরটাকে বাইরের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, সে কিন্তু স্পর্শক বরাবর দেখবে না, ঠিক আছে? বহির্মুখী বরাবর। অর্থাৎ এই লোকটা কিন্তু অনুভব করলো যে হ্যাঁ একটা বহির্মুখী বল কাজ করছে, অর্থাৎ কেন্দ্রাভিমুখী বল এদিকে অভিকেন্দ্র বল কাজ করছে, তার বিপরীত দিকে একটা অপকেন্দ্র বল কাজ করছে, যে কিনা পাথরটাকে ওই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো একটা উদাহরণ দিয়েছে তোমাদের বইয়ে, তার জন্য আমি একটু বলে রাখলাম এই উদাহরণটার কথা। আচ্ছা, ওই ঘুরে যাওয়ার বাস ঘুরে যাওয়ার উদাহরণটা আছে কিনা দেখো তোমাদের বই, থাকলে ভালো হয়, ওটা অ্যাকচুয়ালি ওই উদাহরণটা বেশি ভালো। আচ্ছা, ঠিক আছে, এ অবধি থাক। আমি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তোমরা এটুকু পড়ো, নেক্সট দিন ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা আলোচনা করবো।